অ্যাকচুয়ালি আমি জানি না কেন তো বাজার ফাজার উঠে যাবে। কেজি আলু, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 10:30 আর এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, কিন্তু শরীরটা আজকে ভীষণ খারাপ। কেন সেটা সামনে এসে বলছি। এখন স্কুলে যাচ্ছি সৌর্যকে নিতে। আর বেশি দিন বাকি নেই জানেন, সৌর্যদের গরমের ছুটি পড়ে যাবে। আর এটা একটা বিশাল বড় সুবিধার জায়গা। মোটামুটি 16 তারিখ কি 17 তারিখ থেকে সৌর্যদের গরমের ছুটি পড়ছে। আর 18 আর 25 তারিখ দ্বীপের সিইউইটি পরীক্ষা আছে। সিইউইটি হচ্ছে একটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যার মাধ্যমে দেশের বড় বড় এবং বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে তাতে প্রবেশ করার একটা সুযোগ পাওয়া যায়। আমি আর মিস্টার বিশ্বাস যতই এমবিবিএস ফ্রিক হই না কেন, আমার ছেলে কিন্তু এমবিবিএস ফ্রিক একেবারেই নয়। তার পছন্দ একেবারে অন্যরকম। সেটা নিয়েই আজকের ব্লগে আলোচনা করব। আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি জিনিয়া। নতুন যে ব্লগটা আপনারা দেখছেন জিনিয়া ব্লগস চ্যানেলে, সেই চ্যানেলের ছাড়াও ফেসবুকে জিনিয়া বিশ্বাস নামক প্রোফাইলে আপনারা আমার ভিডিও খুঁজে পাবেন। আশা করছি সেখানেও ফলো রাখবেন। চলুন, সৌর্যকে নিয়ে বাড়ি ফিরেছি। এবার আপনাদের ক্যামেরার সামনে এসে বলি শরীর খারাপের কারণটা। ক্যামেরার সামনে এসে বলবো, অ্যাকচুয়ালি আমি জানি না কেন কালকে রাত্রের ঘুমটা আমার একদমই ভালো হয়নি। মিস্টার বিশ্বাস বারংবার এসি অফ করে দিচ্ছেন। সৌর্য আমার পিঠের নিচে ঢুকে আসছে। আমার খালি সন্দেহ হচ্ছে এবার হাত যাবে পিচকে, পা যাবে পিচকে, এই করে করে আমার রাতের ঘুমটা একটুও ভালো হয়নি। আর শুয়ে কিন্তু পড়েছি আমি, তখন বাজে 12:36। ততক্ষণের মধ্যে আমি শুয়ে পড়েছি। রাতের ঘুম না হলে যা হয়, ওখানে বসে মানে সুইমিং পুলের ওখানে বসে আমি রাদার পুরো ঘুমিয়ে পড়েছি। আমি ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, মানে আমি এতটাই ঘুমোচ্ছিলাম। মিস্টার বিশ্বাস কিছু তোলেননি, এই ভাগ্য ভালো, কারণ আমার ফোনে চার্জ ছিল না, 4% চার্জ ছিল। মানে ফোনের মতো পড়ে রয়েছে, আমি আমার মতো মানে ঘুমোচ্ছি, এরকম অবস্থা ছিল সুইমিং পুলে। সুইমিং পুল থেকে এসে মিস্টার বিশ্বাসকে তো টিফিন করে দিয়ে দিলাম। কালকে লাউয়ের তরকারি করেছিলাম, তো ওইটা দিয়েই রুটি দিয়ে দিলাম, আর চিড়ে দুধ এসব খেয়ে গেল। তারপরে মিস্টার বিশ্বাস বেরিয়ে যাওয়াতে আমি একটু ঘুমিয়েছি। তখন বাজে 9টা থেকে 10:15 অবধি আমি ঘুমিয়ে তারপর টোটো নিয়ে আজকে সূর্যকে আনতে গেছি। এতটাই আমার মানে অবস্থা শোচনীয় তখন ঘুমের জন্য। আমাকে জিজ্ঞেস করছে, কালকে স্কুলে পাঠিয়েছিলে জিনিয়াদি? আমি বলেছি হ্যাঁ। বলছে কই তোমাকে তো কালকে দেখলাম না। তখন আমার মনে পড়েছে না, মন্ডে তো আমি পাঠাইনি। মানে এই অবস্থা, এত ড্রাউজি লাগছে। তো বাজার ফাজার উঠে যাবে, আমার আলু পেঁয়াজ রসুন ফসুন কিছুই নেই। এখন যাচ্ছি বাজারে, টিফিন করিনি, দেখি বাজার থেকে আসি তারপর। এই যে ছেলেটা বসতো সেটাকে তুলে দিয়েছে, ওই দিকে বসেছে। ও কিন্তু আগে এই দিকটাতেই বসতো। বাবা, এখানে আবার কচুর শাকও বিক্রি হচ্ছে, আর কচুর শাকের দিন চলে এসছে। আলু আছে 3 কিলো দাও তো। হ্যাঁ 1 কিলো পেঁয়াজ দাও, আর আলু 3 কিলো দিয়ে দাও। 4 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ। খুবই বিরক্ত, মুখ চোখ দেখে তো বুঝতেই পাচ্ছেন। কিন্তু আমি কিন্তু একদমই বিরক্ত না, কারণ দীপ আমায় এসে বলেছিল দীপের 465 থেকে 475 এর মধ্যে ওর স্কোর আসছে আগের বারের কোয়েশ্চেন পেপারে। তো এইবারের কোয়েশ্চেন পেপারে আশা করা যায় ওর বেস্টটা দেবে। ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ও অ্যাপিয়ারিং স্টুডেন্ট হিসাবে বসেছিল। হ্যাঁ, যেটা 12 মাসের ইন্টারভ্যালেও আরেকটা সুযোগ পেত, সেটা 3 মাসের ইন্টারভ্যালেও সুযোগটা পাচ্ছে। মানে এর থেকে বড় বেনিফিট আর কি হতে পারে? যারা মনে করছে তাদের অল্পর জন্য পিছলে যাবে, তাদের ক্ষেত্রে এটা খুবই বেনিফিশিয়াল একটা হয়ে গেল। আর যারা ভাবছিল অবশ্যই তারা গভর্নমেন্ট কলেজ পাবে, তারা 550-র ওপরে পেয়েছে বা তারা 600-এর ওপরে পেয়েছে, তাদের ক্ষেত্রে এটা খুবই চাপের হয়ে গেল। কিন্তু পার্সোনালি যদি আমার ক্ষেত্র বিবেচনা করা যায়, আমার ক্ষেত্রে খুব ভালো হলো। হ্যাঁ, পরের কোয়েশ্চেন পেপার হয়তো আরও হার্ড হতে পারে, আরও ইজি হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেটা তো পরের বছরও হতে পারতো। সেটা 12 মাসের গ্যাপে আসার কথা ছিল, সেই ঝড়টা এই 2 মাসের মধ্যে এসে যাবে এবং আবারও একবার এক্সামিন করার, নিজেকে ইভ্যালুয়েট করার সুযোগ পাবে, মানে এক্সামিনটা আবার দেওয়ার সুযোগ পাবে।
এইটা একটা বিশাল বড় চান্স পাওয়া গেল। তবে এই জিনিসটা বারংবার মেনে নেওয়া যায় না। 2024-এর পর 2026 এত সিকিউরিটি, বাউন্সার, আর্মি, কিছু বাদ নেই, পুলিশ, গার্জিয়ানকে তো বাদ দিন, একটা মাছি অবধি গলতে দিচ্ছে না, পেন অবধি ওরা প্রোভাইড করছে। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চার জামা কাপড় সব জিনিস চেক করা, জুতোর সোল, চশমার ফ্রেম, ঘড়ি, আংটি, কিছু বাদ রাখিনি ওরা। এত কিছুর পরেও ভেতরে যদি বিভীষণ লুকিয়ে থাকে না, লঙ্কাকে কেউ বাঁচাতে পারে না। ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, ওদের নিজেদের ভেতরেই গাফিলতি রয়েছে। ওদের উচিত খুব সম্মানীয়ভাবে আগে যেমন রাজ্যের হাতে ছিল, প্রত্যেকটা রাজ্যের হাতে তুলে দেওয়া। মানে এত বাজে, যেটা কন্ট্যাক্ট করতে পারো না, যেটা সামলাতেই পারছো না, সেটা খাওয়ার কি দরকার, তাই না? তবে আমার ক্ষেত্রে ভাই এটা খুব ভালো হয়েছে। আমি গার্জিয়ান হিসেবে খুব খুশি যে 20 নাম্বার কি 30 নাম্বার কি 40 নাম্বারের একটা ড্রব্যাক দ্বীপের ছিল, সেটাকে ওভারকাম করার জন্য আরও একটা টেস্টিং এক্সামিনেশন তো অ্যাটলিস্ট ও পাচ্ছে। আমি বলছি না যে এইবারেই ও পেয়ে যাবে, হ্যাঁ এই পরীক্ষাটাতেই ফাটিয়ে দেবে, না সেটা আমি বলছি না, কিন্তু আরও কয়েকদিন বেশি পড়ে আরও একটা পরীক্ষা ফেস করার একটা প্রবাবিলিটি ওর সামনে এলো। এইটা একটা ভালো জিনিস হলো। ওই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কত লোক নিজের নোট বিক্রি করে দিয়েছে। অফিশিয়াল একটা সিট আগে হয়েছে না, এবার 2024-এ হলো না, 7 সপ্তাহ পর আবার রিটেস্ট নিল। 7 সপ্তাহ? হ্যাঁ, সব কলেজে ভর্তি কমপ্লিট হয়ে যাবে, তখন নিটের রেজাল্ট বেরিয়ে অ্যাডমিশন হবে। এখন যে নিটের প্রবাবল এক্সাম ডেট হচ্ছে সেটা ইদার 21 জুন বা 4-5 জুলাই। জুলাই মাসে কাম দিলেই শুরু হয়ে যায় জেনারেল নিটের। বল ওটা কয়েকজন কি করেছে, কয়েকজন বই খাতা বিক্রিও করে দিয়েছে, যে 2-1 বছর চেষ্টা করার পর এই বছর হয়েছে ভালো কথা, এবছর 600-র উপরে নম্বর উঠবে, নোট অবধি বিক্রি করে দিয়েছে। এবার তারা আর ফোন তুলছে না যারা নোট কিনেছে টাকা দিয়ে। অনেকে বই খাতা কুড়িয়েও দিয়েছে, নিটের নোটস কাবাডিকে দিয়ে দিয়েছে 640 কুড়ি এরকম অনেকে। শুধু নিটেই নয়, ইন্ডিয়ার অন্য কোনো এক্সামে হয় না। কি হয় আর কোনো কিছুতে হয় না এরকম। আরো অনেক এক্সাম কন্ট্যাক্ট করে। কি হয় লিক হয়েছে, 4-5টা স্টেটে লিক হয়েছে বলছে, প্রিন্টিং প্রেস থেকে লিক হয়েছে বলছে। মোটামুটি 27-28 তারিখ রাজস্থান, কেরালা, দিল্লি, মুম্বাই এগুলো কয়েকটা কোচিং সেন্টারে কিছু প্র্যাকটিস পেপার যায়, যার মধ্যে হ্যাঁ ওই জন্যই তো পুরোটা চেঞ্জ করতে হলো, নাহলে তো কয়েক স্টেট ওয়াইজ করে দিত। বলছে ওখানে কিছু গেস্ট পেপার যায়, যার মধ্যে মোটামুটি 100-150 খানা কোশ্চেন থাকে। 100-150 খানা কোশ্চেনের মধ্যে ওই কয়েকটা দুটো কোশ্চেন অন্তত ওই ঘুরে পুরো 75-80-90 খানা কোশ্চেন ফার্স্ট সাবজেক্ট দিয়ে দিয়েছে ওখান থেকে। টেলিগ্রামে লিক হয়েছে 180টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেন বেরিয়ে গেছে। 150টা কোশ্চেন বলে 600 নম্বর তো কলেজ পেয়ে গেছে। তাহলে এত কিছু করছে, বাউন্সার এই সেই, লাভ কি হচ্ছে? ঠিক আছে দিবি আবার এক পরীক্ষা দিব দিতে খুব রিটেকশন লাগে, যারা অনেক বছর ট্রাই করছে, তাদের বছর হয়ে গেছিল, তাদের ভাবজন বলছে আমি 640 স্কোর করেছি, আমি আমার নোট বিক্রি করে দিয়েছি, আমি বাড়িতে নিয়ে ঘুরতে এসেছি। এই যদি আমরা বিয়ে বাড়িটাতে যেতাম, বিয়ে বাড়িতে যাওয়ার পরে আমরা জানতে পারতাম যে তোর পরীক্ষা আবার হবে, তখন দৌড়ে এসে পড়তে বসতে হতো। আর ঠিক আছে, এটা তো কিছু করার নেই, এটা যদি ওই অর্গানাইজেশন চেঞ্জ করে আবার দিতে হবে। আকাশ থেকে মেসেজ পাঠিয়েছে, ওটাই তো বাবা আমায় পাঠানো, আমি আবার দিতে পাঠাবো। কি আর করবি, কিছু করার নেই। আর একটা অপশন দিয়েছে আবার, দেখ এক পরীক্ষা দুবার দিতে রিয়েলি বোরিং লাগে। হ্যাঁ
আমার মনে হচ্ছে কয়েকটা ছেলেপুলে টেলিগ্রামে এটা দেখেছে, কোয়েশ্চেন সেটটা প্র্যাকটিস করে তো, দেখে ওরা পুলিশকে রিপোর্ট করে দিয়েছে যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম তার সঙ্গে তো প্রায় সেম, তখন গিয়ে টনক নড়েছে। কিংবা এরম হতে পারে সবাই 600-র উপরে পাচ্ছিল, তখন ওদের টনক নড়েছে। এই দ্বীপের বাংলা পরীক্ষার মতো দ্বীপ যখন 100-120 পেলো, তখন টিচারের টনক নড়লো যে 20 নাম্বার এক্সট্রা দেওয়া হয়েছে, সেই রকম। আবার দেখছে 2024-এর মতো সবাই 600-র উপরে পাচ্ছে, তখন টনক নড়েছে। পরীক্ষার আগে কত মেসেজ, দিস ইজ নট স্কুল লেভেল টেস্ট, এত ন্যাশনাল সিকিউরিটি এত বাবা যখন তুমি যখন এত পড়া বেশি করবে সব পুরো বয়লাট में बस का करो सेम লোকজন বলছে হ্যাঁ ঠিক স্কুল লেভেল এক্সাম না, স্কুলের এক্সামে অ্যাট লিস্ট কোশ্চেন পেপার লিক হয় না। আবার কি অন্য আছে রান্নাবান্না তো আমার সব শেষ হয়েই গেছিলো, তাই এখানে আমার রান্নার জন্য দরকারি বাসন টাসনগুলো একটু মেজে রাখছি। আর এইটা মেজে রাখার পরে আমার অ্যাসাচ আর কোনো কাজ নেই, তাই ভাবছি মুদিখানা থেকে যে জিনিসপত্রগুলো এসেছে, চিনি টিনি ডাল, সেগুলো একটু কৌটোয় ঢেলে রাখবো। অনেকগুলো কৌটো ফাঁকাও পড়ে রয়েছে, আর মশলাগুলো জিনিসপত্রগুলো ঢালাও হয়নি। কিন্তু কি যে বিপদ ঘটিয়েছি আমি, সেটা ওই ক্লিপগুলো দেখতে দেখতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সব ডিশগুলো তো কাজের মাসিকে দিই না, সরস্বতী দিই অন্য জিনিসপত্র মাঝে, পোর্সেলিনের জিনিসপত্র বা সেরামিকের জিনিসপত্র যেগুলো আছে ওগুলো আমি মেজে নিই। এরপর প্রথমে তো এই মুগ ডালটা ভেজে নিলাম, ভেজে তারপরে কৌটোয় ঢাকলাম, কারণ মুগ ডাল বেশি দিন থাকলে একটু পোকা লেগে যাওয়ার চান্স থাকে। তারপরে দেখলাম কৌটোটা খুবই ছোট হচ্ছে, সেই জন্য নতুনটা ঢালার পর আবার একটা বড় কৌটোতে ঢাললাম। আসলে কাজের দিকে বিন্দুমাত্র মন নেই, মনটা পড়ে রয়েছে ওরা কি কি আলোচনা করছে ওই সব। তারপরে আরেকটা কৌটোয় মুসুর ডালটা ঢাললাম, ওটা আমি এমনিই ঢালি, ওটা আলাদা করে ড্রাই রোস্ট করার দরকার পড়ে না। আর মুসুর ডালটাই আমার বাড়িতে বেশি ইউজ হয়, মুগ ডালটা খুব একটা ইউজ হয় না। এইখানেই আমি গন্ডগোলটা করেছি জানেন। এই কৌটোটা হচ্ছে আমার গোবিন্দভোগের কৌটো, এর মধ্যে আমি টুকুস করে একটু চিনি ঢেলে দিয়েছি। দেখেছি দুটো কৌটোয় চিনি আছে, একটা বড় আর একটা ছোট। ছোট কৌটো চিনির বড় কৌটোয় ঢালতে গিয়ে গোবিন্দভোগের কৌটোয় ঢেলে ফেলেছি। এইবার হাতে করে ওপর দিয়ে এইটা তুলে মিশিয়ে দিচ্ছি। অসুবিধা কিছু হবে না, কারণ কয়েকদিন পরেই দীপের জন্মদিন, আর দীপের জন্মদিনে আমায় পায়েস করতেই হবে। তবে কি, চালের মধ্যে যদি চিনিটা মিশে যায় তাহলে কি হবে, আমি ভালো করে যতই ফোটাই না কেন পায়েসের চালটা সহজে সিদ্ধ হতে চাইবে না। আজকে যেই দিন আমি ভয়েস ওভার দিচ্ছি সেই দিন কিন্তু এই সমস্যাটা হয়েছে, আমি ফেস করেছি। কারণ এটা বাসন্তী পোলাও করলে এই সমস্যাটা ফেস করতে আমায় হবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কালার এসে যাবে। কিন্তু পায়েস করতে গেলে এই সমস্যাটা আমার হবেই। আজকের মতো ব্লগটা এন্ড করছি, নতুন ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।